আসসালামু আলাইকুম। শুরু হচ্ছে রেডিও তেহরানের বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। আঞ্চলিক দেশগুলোর রাজনৈতিক সীমান্ত রক্ষা করা ইরানের জন্য রেড লাইন, বলেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইসরায়েলি সেনারা সিরিয়ার মাউন্ট হারমন পর্বতে থাকবে, যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘোষণা। ইজতেমার মাঠের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে 4, স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন হত্যাকাণ্ডে জড়িত কাউকে ছাড় নয়। এবং আম্বেদকরকে নিয়ে অমিত শাহের বিতর্কিত মন্তব্যে অচল ভারতের পার্লামেন্ট, তীব্র প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, আঞ্চলিক দেশগুলোর রাজনৈতিক সীমান্ত ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করাকে তেহরান রেড লাইন হিসেবে নির্ধারণ করেছে। এটিকে ইরানের সর্বোচ্চ উদ্বেগের জায়গা বলেও তিনি মন্তব্য করেছেন। মঙ্গলবার লেবাননের আন-নাহার পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে ইরানের এই অবস্থান তুলে ধরেন আরাকচি। তিনি বলেন, সিরিয়ায় উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াই করতে দামেস্ক সরকারের রাষ্ট্রীয় আমন্ত্রণে সাড়া দিয়ে দেশটিতে সামরিক উপদেষ্টা পাঠিয়েছিল ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, অন্যদিকে আমেরিকা একটি জবর দখলকারী শক্তি হিসেবে সিরিয়ায় সেনা মোতায়েন করেছে এবং দেশটির একটি বড় অংশ দখল করে রেখেছে। আমেরিকা এ কাজে দামেস্ক সরকারের অনুমতি বা জাতিসংঘের অনুমোদন নেয়নি। আরাকচি ইরানের এই পুরনো অবস্থানেও অটল থাকার কথা ঘোষণা করেন যে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে আঞ্চলিক প্রতিরোধ ফ্রন্টে যেসব আরব ও মুসলিম সংগঠন যোগ দেবে, তেহরান তাদেরকে সমর্থন দিয়ে যাবে। ইউরোপের 3 দেশ ব্রিটেন, জার্মানি এবং ফ্রান্সকে সতর্ক করে বলেছে, 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতাকে অপব্যবহার করে যদি ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়, তাহলে তেহরান অনুরূপ এবং নিশ্চিতভাবে সমানুপাতিক পাল্টা ব্যবস্থা নেবে। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাওয়ানি গতকাল এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি সুস্পষ্ট করে বলেছেন, ইউরোপের 3 দেশের পক্ষ থেকে স্ন্যাপব্যাক মেকানিজম ব্যবহার করে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ হবে বেআইনি এবং উস্কানিমূলক পদক্ষেপ। পরমাণু সমঝোতা ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। আমির সাইদ ইরাওয়ানি বলেন, ইরানের বিরুদ্ধে ইউরোপীয় 3 দেশ স্ন্যাপব্যাক ব্যবহারের হুমকি দিচ্ছে। তাদের এই হুমকি এবং পরিকল্পনাকে ইরান দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে। তিনি জোর দিয়ে বলেন, আমরা এটা সবাইকে পরিষ্কারভাবে বলছি, কথিত স্ন্যাপব্যাক শুধু অপব্যবহারের জন্য আপনাদের হাতে অস্ত্র হিসেবে ব্যবহার হতে পারে না। ইরান পরিষ্কার করে বলছে, স্ন্যাপব্যাক ব্যবহারের মতো পদক্ষেপ হবে উস্কানিমূলক এবং নিশ্চিতভাবে ইরান তার সমানুপাতিক জবাব দেবে। কথিত স্ন্যাপব্যাক মেকানিজম হচ্ছে এমন একটি ব্যবস্থা যা ব্যবহার করে পরমাণু সমঝোতায় সই করা দেশগুলো ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে পারে। 2015 সালে পরমাণু সমঝোতায় সই হওয়ার পর ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ব্যবস্থা বন্ধ করা হয়েছিল। ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছেন, দেশের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচির কোনো সামরিক উদ্দেশ্য নেই এবং প্রযুক্তিগত প্রয়োজনের সাথে সঙ্গতি রেখে ইরান পারমাণবিক কর্মসূচির উন্নয়ন ঘটাচ্ছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসির একটি সাক্ষাৎকারের প্রতিক্রিয়ায় গরিবাবাদি গতকাল এক্স পেজে দেওয়া এক পোস্টে একথা বলেন। গ্রোসি তার সাক্ষাৎকারে বলেন, ইরান সামরিক স্তরের কাছাকাছি ইউরেনিয়াম সমৃদ্ধ করছে এবং দ্রুত পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, পরমাণু সমঝোতা আর প্রাসঙ্গিক নয় এবং ইরানের পারমাণবিক কর্মসূচির বাস্তবতা বিবেচনায় নেওয়ার জন্য একটি নতুন বোঝাপড়ার প্রয়োজন। জবাবে গরিবাবাদি বলেন, একটি বিশেষ সংস্থার মহাপরিচালক এজেন্সির পরিদর্শকদের কাছ থেকে তথ্য ও প্রযুক্তিগত প্রতিবেদনের ভিত্তিতে কথা বলবেন বলে আশা করা হচ্ছে।
অনুমানমূলক পরিস্থিতির উপর ভিত্তি করে উদ্দেশ্যমূলক কথা বলা মহাপরিচালকের দায়িত্বের অংশ নয় এবং এটি সংস্থার মর্যাদা ও চেতনার সাথে সাংঘর্ষিক। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, নতুন দখল করা অঞ্চলসহ গোলান মালভূমির বাফার জোন এলাকায় ইসরায়েলি সেনারা অবস্থান করবে। গতকাল গোলান মালভূমির হরমোন পর্বতের চূড়া পরিদর্শনের সময় একথা বলেন তিনি। তুর্কি সমর্থিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর দামেস্ক অভিযান এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের পর ইহুদিবাদী সেনারা এই অঞ্চল দখল করে নেয়। অধিকৃত এলাকা সিরিয়ার কৌশলগত গোলান মালভূমির সীমান্ত থেকে 10 কিলোমিটার ভেতরে। নেতানিয়াহু যখন হারমন পার্বত্যাঞ্চল সফর করেন তখন তার সাথে ছিলেন ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাটস, চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজে হালেভি, ইসরায়েলের অভ্যন্তরীণ গুপ্তচর সংস্থা শিং বেতের প্রধান রোনেন বাট এবং নর্দার্ন কমান্ডের প্রধান মেজর জেনারেল উরি গুরদিন। নেতানিয়াহু বলেন, 53 বছর আগে তিনি একজন সেনা হিসেবে হারমন পর্বতের এই চূড়ায় এসেছিলেন, তবে সাম্প্রতিক ঘটনাবলিতে এই পার্বত্যাঞ্চলের দখল ইসরায়েলের নিরাপত্তাকে বাড়িয়েছে। সম্ভবত এই প্রথম সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলের কোন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী পা রাখলেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। গাজীপুরের টঙ্গীর ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্দলভির অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 4 জনে পৌঁছেছে। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ব্যক্তির নাম বিল্লাল হোসেন। গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার এনএম নাসিরুদ্দিন আজ বেলা 2টার দিকে বলেন, এ পর্যন্ত 3 জনের মৃত্যুর ঘটনা নিশ্চিত হয়েছে, তবে 3 জনের মধ্যে শুধু একজনের লাশ টঙ্গী হাসপাতালে পাওয়া গেছে। তার নাম আমিরুল ইসলাম বাচ্চু। নিহত বিল্লালের ছেলে আবদুল্লাহ আল জুবায়ের বলেন, তার বাবা তাবলিগ জামাতের মূল ধারার, তিনি কোনো গ্রুপের নন। টঙ্গীতে তাবলিগ জামাতের 2 পক্ষের মারামারিতে তার বাবা আহত হন। পরে ভোরে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত বিল্লাল ফরিদপুর সদর কুঠিবাড়ি কমলাপুরের মৃত আব্দুস সামাদ শেখের ছেলে। তিনি বাড্ডা বেরাইত নিজ বাড়িতে থাকতেন। পেশায় তিনি তৈরি পোশাক ব্যবসায়ী ছিলেন। এদিকে বাংলাদেশের টঙ্গীর ইজতেমা মাঠে হামলা ও সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই। এ ঘটনায় আজ মামলা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, মামলার পর জড়িতদের আইনের আওতায় আনা হবে। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তাবলিগ জামাতের 2 পক্ষ মাওলানা জুবায়েরপন্থী ও সাদপন্থীদের সঙ্গে আলাদা বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা একথা বলেন। সাদপন্থীরা বিশ্ব ইজতেমায় অংশ নিতে পারবেন কিনা এমন এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তারা 2 পক্ষ যদি আলোচনা করে সমাধান করতে পারে তাহলে সাদপন্থীরা ইজতেমায় অংশ নিতে পারবেন। ইজতেমার তারিখ সরকার বাতিল করেনি। এরই মধ্যে খবর বেরিয়েছে সাদপন্থীরা ইজতেমার মাঠের দখল ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। ভারতের সংবিধান প্রণেতা ও দলিত আন্দোলনের অন্যতম নেতা বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে অমিত শাহের বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে বিজেপিকে টার্গেট করে বলেছেন, বিজেপির মুখোশ খুলে গেছে। 240 আসন পেয়েই যেভাবে আম্বেদকরকে অসম্মান করছে, যদি 400 আসন পেত তাহলে হয়তো বাবা সাহেবের সব অবদান ভুলে নতুন ইতিহাস লিখত। গতকাল এক দেশ এক ভোট নিয়ে সংসদে বক্তব্য দেওয়ার সময় অমিত শাহ বলেছিলেন, আম্বেদকরের নাম নেওয়া ইদানিং একটা ফ্যাশন বা হুজুগ হয়ে দাঁড়িয়েছে। আম্বেদকরের নাম জপ করা ছাড়া যেন আর কিছুই নেই। সবসময় আম্বেদকর আম্বেদকর চলছে। এতবার কেউ ভগবানের নাম করলে নির্ঘাত তার স্বর্গবাস ঘটত। শাহের ওই মন্তব্যে
সংসদের ভেতরে ও বাইরে বিক্ষোভ করেছে বিরোধীরা। তৃণমূল সাংসদরা শাহের বিরুদ্ধে স্লোগান তুলে ওয়াক আউট করেন। কংগ্রেস ও তৃণমূল সহ বিরোধীদের দাবি, শাহের বক্তব্যে আম্বেদকরের চূড়ান্ত অবমাননা করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে অধিকার ভঙ্গের নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল সংসদ সদস্য ডেরেক ও ব্রায়েন। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধবিরতির আলোচনায় নতুন করে কোনো শর্ত আরোপ না করলে তেল আবিবের সঙ্গে বন্দী বিনিময় সম্ভব বলে জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি কাতারে চলমান যুদ্ধবিরতির আলোচনাকে আন্তরিক ও ইতিবাচক বলেও মন্তব্য করেছে। কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার জন্য একটি ইসরায়েলি প্রতিনিধি দল দোহায় পৌঁছানোর একদিন পর মঙ্গলবার হামাস এক বিবৃতিতে তাদের এই অবস্থান ঘোষণা করে। এদিকে কাতারে অনুষ্ঠানরত যুদ্ধবিরতির আলোচনায় যোগ দিতে আজ ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নেয়া দোহা যাবেন বলে কোনো কোনো রিপোর্টে বলা হয়েছে। গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলি গণহত্যা বন্ধ এবং সেখানে আটক পণবন্দীদের মুক্ত করার লক্ষ্যে গত কয়েক মাস ধরে পর্দার অন্তরালে যে আলোচনা চলছে তাতে কাতারের পাশাপাশি মধ্যস্থতা করছে মার্কিন যুক্তরাষ্ট্র ও মিশর। তবে গত বছরের নভেম্বরে এক সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত 13 মাসে এ সংক্রান্ত আর কোনো আলোচনা সফল হয়নি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডাক্তার হুসাম আবু সাফিয়া বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনীর স্নাইপাররা তার হাসপাতালের চিকিৎসাধীন রোগী এবং ইন্টেন্সিভ কেয়ার ইউনিট বা আইসিইউর স্টাফদের উপর গুলি চালিয়েছে। তিনি জানান, ইহুদিবাদী স্নাইপাররা গত সোমবার প্রথমবারের মতো আইসিইউ স্টাফদের উপর গুলি চালায়। হাসপাতালের সমস্ত জানালায় গুলি লেগেছে বলে তিনি জানান। ডাক্তার হুসাম জানান, হাসপাতালের পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে এবং এই হাসপাতাল সবার জন্য কবরস্থানে পরিণত হবে। ইসরায়েলি স্নাইপারদের গুলির সময় হাসপাতালের ওয়ার্ডগুলোতে থাকা সবাই ঝুঁকির মুখে ছিল এবং রোগী ও স্টাফদের জন্য মারাত্মক পরিস্থিতি তৈরি হয়েছিল। ওই সময় ইসরায়েলের কোয়াডকপ্টার থেকেও হাসপাতালের উপর গুলি চালানো হয়েছে। তিনি জানান, হাসপাতাল ভবন, এর আশপাশ এবং এর ভিতরে যারাই চলাচল করেছে তাদের উপর গুলি চালানো হয়েছে। হাসপাতালটির সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ভূমিকা নেওয়ার আহ্বান জানান পরিচালক হুসাম সাফিয়া। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।